জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পলাতক শয়তান খতিব তার শত শত শয়তান চেলাপেলা নিয়ে আজ শুক্রবার জুমার নামাজের সময় সাধারণ মুসল্লিদের উপরে লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করে মসজিদ দখলের যে ঘটনা সেটি আপনারা দেখেছেন, শুনেছেন। অনেকে এ ঘটনায় আহত হয়েছে। সেদিকে আমি যাচ্ছি না। আমি ভিন্ন এই ইস্যুটাকে সামনে রেখে ভিন্ন কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। সেটি হলো, প্রথমে বলে নেই যে এই যে শয়তান খতিব শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর যে সেও পালিয়ে গিয়েছিল, এই খতিব সে কেন পালিয়ে গিয়েছিল? এই পালিয়ে যাওয়ার মাধ্যমে সে প্রমাণ করেছে যে সে একজন অপরাধী ছিল। সে নিজের কাছে নিজেকে স্বীকৃতি দিয়েছে যে সে একজন অপরাধী। না হলে সে পালিয়ে যাবে কেন? পালিয়ে যাওয়ার মাধ্যমে, তার পালিয়ে যাওয়ার ঘটনায় আমরা বুঝতে পারি, এবং সে যেটা বুঝে পালিয়ে গিয়েছে সেটা হলো, সে বুঝতে পেরেছিল যে সে যদি না পালায় তাহলে তার পিঠের চামড়া থাকবে না, তাকে মানুষ মারতে পারে, হামলা করতে পারে। এই আশঙ্কা থেকেই তো সে পালিয়ে গিয়েছিল। এটি তো মনে করা খুবই স্বাভাবিক বিষয়। সে নিজেকে অপরাধী মনে করেছে এবং এই পালিয়ে যাওয়ার মাধ্যমে সে যে একজন অপরাধী, আত্মস্বীকৃত অপরাধী বলে একে, সে নিজেকে নিজে স্বীকৃতি দিয়েছে এবং প্রতিষ্ঠা করেছে, প্রমাণ করেছে যে সে পালিয়ে সে একজন অপরাধী ছিল। না হলে একটি জাতীয় মসজিদের জাতীয় খতিব, এত বড় গুরুত্বপূর্ণ একটি পদের লোক কেন ভয়ে পালিয়ে যাবে? যদি সে কোনো ভালো মানুষ হয়ে থাকে, তার যদি অতীতে কোনো খারাপ রেকর্ড না থাকে, যেহেতু সে পালিয়ে গিয়েছে, তার মাধ্যমে সে প্রমাণ করেছে সে একজন খারাপ লোক ছিল, সে একটি শয়তান ছিল। এখন সে যে এই ফিরে আসলো বিরাট দলবল নিয়ে, এর মাধ্যমে কি প্রমাণিত হলো? এর মাধ্যমে আমরা কি বার্তা পেলাম? বা সে কেনই এই প্রায় 1.5 মাস পালিয়ে থাকার পর ফিরে আসার চিন্তা করলো, বা এই ফিরে আসার সে দুঃসাহস দেখালো? কি মনে করে সে এই পালিয়ে থেকে, আত্মগোপনে থেকে আবার ফিরে আসার সাহস কেন তার হলো? কি মনে করে সে ফিরে এসেছে? এবং এর মাধ্যমে আমাদের জন্য কি সতর্কবার্তা আছে সেটি আমি বলতে চাচ্ছি। আমাদের মনে যেটি আসে সেটি আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমার মনে যেটি আসছে, সে এই যে ফিরে আসার যে দুঃসাহস, যে সে ছিল এই হাসিনার একজন পাঁচাটা লোক, এবং আপনারা জানেন সে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল, এবং সে ছিল একজন, যা হোক, তার বিষয়ে আশা করি আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন। এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না, শুধু তার পালিয়ে যাওয়ার ঘটনা থেকেই প্রমাণ করেন সে কে ছিল, কি ছিল, কেন পালিয়ে গিয়েছিল, সে হাসিনার বা এই সরকারের কি ছিল। এখন এরকম একজন লোক হয়, এবং এরকম যারা তার পক্ষে এই দখলদারে অংশ নিয়েছে, সেই শত শত, আমি যে সাক্ষাৎকারে শুনলাম যে মাদ্রাসার ছাত্র,
যে তার এই শয়তান বাহিনী আসলে এগুলা, তাদের কি দুঃসাহস হলো যে এইরকম পরিস্থিতিতে যেখানে একের পর এক এই প্রতিবিপ্লব, সেই জুডিশিয়াল। বিদ্যুৎ চলে গেল দর্শক। যা হোক দর্শক, বলছিলাম যেখানে শেখ হাসিনার পতনের পর একের পর এক যে প্রতিবিপ্লবের চেষ্টা, প্রথমে জুডিশিয়ারি কু, তারপর আনসার কু, এরকম প্রতিটি চেষ্টা যেখানে ছাত্র জনতা এক হয়ে রুখে দিয়েছে এবং এরকম পরিস্থিতি যেখানে বিরাজমান, সেখানে এই বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের যে পালিয়ে যাওয়া, জনরোষের ভয়ে পালিয়ে যাওয়া, জনতার পিটুনি খাওয়ার ভয়ে পালিয়ে যাওয়া সেই শয়তান খতিব যে বিশাল দলবল নিয়ে ফিরে আসলো, যে কথা বলছিলাম যে কোন সাহসে সে এরকম সিদ্ধান্ত নিল বা এরকম উদ্যোগ নেয়ার প্রয়াস পেল, সেটি হলো, এবং সেটি অবশ্যই দুশ্চিন্তার, আতঙ্কের একটি, উদ্বেগের একটি বিষয়। বলছিলাম যে স্বাভাবিকভাবে তার এ ধরনের প্রচেষ্টার ফলে আমাদের মনে যে বিষয়টি প্রথমে আসে যে সে তার সোর্স কি তাকে প্রেরণা যোগালো যে সে ফিরে আসতে পারবে এবং ফিরে আসলে তার সমস্যা হবে না। নিশ্চয়ই সে মনে করেছে তার সমস্যা হবে না। কেন সে মনে করলো যে তার সমস্যা হবে না বা সে পরিস্থিতি অ্যাডপ্ট করতে পারবে, মানিয়ে নিতে পারবে, বা তাকে সবাই গ্রহণ করবে? কোন জিনিস তার মনে এই জিনিস জাগ্রত করলো বা এই প্রেরণা তাকে দিল? এই প্রেরণা বা এই বিষয়টি সে কিভাবে পেল, বুঝতে পারলো যে সে ফিরে আসলে সমস্যা হবে না? এটি হলো উদ্বেগের বিষয়, এবং সে বিষয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। আমাদের মনে হয়েছে যে সে দেখেছে, তার ভাবনা যেটি আসতে পারে, যে আসলে তো এখনো হাসিনার সরকারই বিদ্যমান, এরকম একটি চিন্তা সে করতে পারে। হাসিনা বিদায় হয়েছে, পালিয়ে গেছে, তার সাথে তার সমস্ত কুখ্যাত যারা দোসর ছিল, বড় বড় দাগি, সবাই পালিয়ে গেছে। তার সব এমপিরা পালিয়ে গেছে, সব নেতাকর্মীরা পালিয়ে গিয়েছে, সব পুলিশ একেবারে A to Z পালিয়ে গেছে, দুই একজন ছাড়া মনে হয়। এটি একটি দিক, কিন্তু প্রশাসন যন্ত্র সহ ইম্পর্টেন্ট বিভিন্ন সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কিন্তু সব জায়গায় সেই হাসিনার রেখে যাওয়া সাজানো প্রশাসন ইনট্যাক্ট, এবং গুরুত্বপূর্ণ সকল ক্ষেত্রে তারই সেই দোসররা রয়ে গেছে। এবং যেখানে এই উপদেষ্টা পরিষদ সম্পর্কেও প্রচণ্ড বিতর্ক উঠেছে, এবং এদের অনেকের পরিচয় তো ইউটিউবাররা ইতিমধ্যে দিয়েছে যে তারা আসলে ওই, আমি বললাম না সেগুলো, আপনারা শুনেছেন তাদেরকে নিয়ে যে বিতর্ক। এবং সে মনে করেছে যেখানে উপদেষ্টা পরিষদেও অনেক তাদের লোক, এবং সে দেখেছে যে প্রফেসর ইউনুস দায়িত্ব নেওয়ার পর সেই হাসিনার রেখে যাওয়া সচিব, যাদের অনেকে কুখ্যাত দোসর ছিল, সেই সচিবদের সঙ্গে প্রফেসর ইউনুস দফায় দফায় বৈঠক করছে, এবং যে ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ, যেখানে হাসিনা পতনের মাত্র কয়েকদিন আগে সেই যে ন্যাক্কারজনক নগ্ন তার পক্ষে সমর্থন, এই ধরনের একজন ফেসিবাদী লুটেরা খুনি ভারতের কৃতদাস হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার যে প্রতিজ্ঞা, প্রাণপণ প্রতিজ্ঞা তারা করেছে, যে অকুণ্ঠ সমর্থন তারা দিয়েছে, সারা জীবন তাকে
দেখতে চায় সে বিষয়টা আপনারা জানেন। তো দেখা গেল সেই ব্যবসায়ী নেতৃবৃন্দের সেই যে গুণগান, জুতা চাটা গুণগান যারা করেছে, সেই ব্যবসায়ীদের অনেকের সাথে আবার প্রফেসর ইউনূস বৈঠক করছে। প্রফেসর ইউনূস বৈঠক করছেন সেই হাসিনার রক্ষিতা জাতীয় পার্টির নেতাদের সাথেও বৈঠক করছেন। এবং দেখা যাচ্ছে যে বড় বড় কিছু কুখ্যাত হাসিনার দোসর গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে আবার সুন্দর সহি সালামতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এবং বিভিন্ন জায়গা থেকে খুবই ধীরে ধীরে যেটি হয়েছে যে গুরুত্বপূর্ণ কিছু সেক্টর থেকে পদ থেকে অনেককে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সরিয়ে দিয়ে আবার সেই বিতর্কিত ব্যক্তিদেরই বসানো হয়েছে। যাদের বসানো হয়েছে তাদের অনেককে নিয়ে বিতর্ক আছে। ডিসি নিয়োগের ঘটনা আপনারা জানেন। এবং যেখানে কুখ্যাত অনেক জেনারেল হাসিনার পতনের পরও দীর্ঘদিন বহাল ছিল এবং চাপের কারণে শেষ পর্যন্ত কাউকে কাউকে বরখাস্ত অবসরে পাঠানো হয়েছে, কিন্তু এখনও আর্মির সব উচ্চপদস্থ জেনারেলরা, সেই হাসিনার নিয়োগকৃত জেনারেলরা এবং উচ্চপদস্থ অফিসাররা বহাল আছে। কাউকে কাউকে জাস্ট এই পদ থেকে সেই পদে, এখান থেকে সেখানে বদলি করা হচ্ছে। এবং সচিবদেরও সেই ধীরে ধীরে দেখলেন বহাল বদলি করা হচ্ছে, কাউকে কাউকে সরিয়ে দেওয়া হচ্ছে, অবসরে পাঠানো হচ্ছে। কিন্তু অনেকের ভিতরে সচিবদের বিরুদ্ধে কুখ্যাত সব রেকর্ড, অভিযোগ, এই অভ্যুত্থান বিরোধী, আন্দোলন বিরোধী ভূমিকা যারা রেখেছে, হাসিনার দোসর হিসাবে কাজ করছে, সেই সচিবদের অবসরে পাঠানো হলেও তাদের বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত মামলা নেই, কোনো অভিযোগ নেই, কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, নির্বাচন কমিশনারদের সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যারা এই প্রহসনের তামাশার নির্বাচন করেছে, জনগণকে ভোটাধিকার বঞ্চিত করায় যারা ভূমিকা পালন করেছে, তাদেরকে সুন্দর সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। এইভাবে এবং এখনো যেখানে বিতর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সব জায়গায় হাসিনার দোসররা রয়ে গেছে, তার সাজানো বাগান এখনো যেখানে ইনট্যাক্ট। এবং যেখানে জাতি দেখলো যে উপদেষ্টাদের মধ্যে থেকে কেউ কেউ আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছে, যেখানে জামায়াতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা বলছে, ভারতের সাথে বন্ধুত্বের কথা বলছে। এইরকম যেখানে পরিস্থিতি, এবং যে কুখ্যাত পুলিশ, সেই পুলিশ বাহিনীকে বিলুপ্ত না করে তাদেরকে আবার কাজে ফিরে আসার বারবার অনুরোধ করা হচ্ছে, কাজে যোগদানের জন্য অনুনয় বিনয় করা হচ্ছে, যেখানে তাদের এই পুলিশ বাহিনীকেই বিলুপ্ত করে দেওয়া উচিত ছিল, সেখানে তাদেরকে আবার কাজে ফেরানোর কত কান্নাকাটি আমরা দেখলাম এই সরকারের পক্ষ থেকে। এইরকম যেখানে পরিবেশ পরিস্থিতি, এই পরিস্থিতিরই আমার মনে হয়, আমার বিশ্বাস, আমার মনে জেগেছে, আপনাদের মনে কি জেগেছে আমি জানি না, আমার মনে জেগেছে এইরকম পরিস্থিতির কারণে হয়তো ওই শয়তান খতিবের মনে সাহস জেগেছে যে হ্যাঁ, এখন ফিরে গেলে সমস্যা হবে না। এবং এটি আমি বলছি আমার মতে উদ্বেগের বিষয়। এইরকম বহু ক্ষেত্রে আবার অনেকেই আমার বিশ্বাস মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে পরাজিত শক্তির মনে যে তীব্র আতঙ্ক, ভয় জাগ্রত হয়েছিল, তা এই সরকারের নির্লিপ্ততা এবং এ ধরনের একটি গণ অভ্যুত্থানের পর, এ ধরনের একটি বিপ্লবের পর যে ধরনের একটি বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, এবং যে ধরনের ড্রাস্টিক অ্যাকশন, বিপ্লবী সরকারের যে বৈশিষ্ট্য, সেই রকম কোনো পদক্ষেপ যেখানে নিতে পারে না, যে সমস্ত নেওয়া উচিত ছিল। এবং চারদিক থেকে এখন আপনারা দেখছেন যে হায় হায় রব উঠছে, হায় হায় বিপ্লব তো ব্যর্থ হয়ে গেল, এরা তো কিছু করতে পারছে না, সরকার ব্যর্থতার মুখে, পতনের মুখে, বিভিন্ন জায়গা থেকে যে সুর উঠছে। এর প্রেক্ষিতে এই পতিত হাসিনার দোসর যারা পালিয়ে গেছে তারাও যেমন সাহস পাচ্ছে, এবং যারা রয়ে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ, তারা আবার নড়ে চড়ে বসছে যে না, অবস্থা তো এখনো আমরাই আছি, আমাদের তো অনুকূলে সবকিছু,
আমরা মনে হয় পার পেয়ে যাচ্ছি। আমাদের তো কেউ কিছু বলতেছে না, কারণ আমরা তো ধরাছোঁয়ার বাইরে। আমরা তো অপরাধ করার পরেও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অনেকে সবাই বহাল আছে। বাহ, কি চমৎকার, কি চমৎকার! এ তো দেখা যায় আরেক হীরক রাজার দেশ। দারুণ তো। এইরকম যেখানে পরিস্থিতি, আমার মনে হয় সে কারণেই এরা এই দুঃসাহস, এই খতিব দেখাতে পেরেছে। এবং এরকম দুঃসাহস আমার মনে হয় আরও অনেকে দেখাবে। এবং যে পরাজিত শক্তি এখনো যেখানে রয়ে গেছে, তারা সবাই নড়ে চড়ে বসছে এবং তাদের মনে এখন বিশ্বাস দৃঢ় হয়েছে যে তাদের কিছু হবে না এবং সবকিছু এখনো তারাই কলকাঠি নাড়বে এবং তাদের ইচ্ছা মতোই সবকিছু হবে। এরকম একটি বিশ্বাস যদি তাদের মনে জন্মে, তাহলে আমি বলবো সেজন্য সম্পূর্ণ দায়ী এই সরকারের নির্লিপ্ততা, উদাসীনতা, অযোগ্যতা, অজ্ঞতা, অনভিজ্ঞতা এবং ব্যর্থতা। এবং আমি মনে করি যে বাইতুল মুকাররমে এই শয়তান খতিব তার শয়তান চেলাপালা নিয়ে যে হামলা করেছে, এটি আমি মনে করি সরকারের উপরেই একটি হামলা। আমার দৃষ্টিতে সরকারের উপরেই তারা এই লাঠিসোঁটা দিয়ে, পতিত শক্তির একটি অংশ, তারা এই লাঠিসোঁটা দিয়ে এই সরকারের উপরেই এ ধরনের একটি হামলা করেছে বলে আমার বিশ্বাস। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না। প্রিয় দর্শক, আল্লাহ আপনাদের ভালো রাখুন এবং বিপ্লবকে হেফাজত করুন আল্লাহ। আমি মনে করি আল্লাহ এই বিপ্লব ঘটিয়েছেন অলৌকিকভাবে এবং আল্লাহ এই বিপ্লব যেন রক্ষা করে। আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করি, সেই দোয়া করি এবং আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আপনি এই বিপ্লবকে রক্ষা করেন এবং জন আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয়, জন আকাঙ্ক্ষা, জন প্রত্যাশা যেন পূরণ হয়, সেই ব্যবস্থা করেন আপনি আমাদের জন্য। এবং এই হায়নার কবল থেকে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে আর হে আল্লাহ আপনি হায়নাদের কবলে, হায়নাদের মুখে ছেড়ে দিয়েন না। আসসালামু আলাইকুম।